আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, স্কুল প্রতিষ্ঠান অনেকটাই খোলা, তাহলে আমাদের পঞ্চম শ্রেণীর গুরুত্বপূর্ণ যে সকল অঙ্ক আমাদের পরীক্ষার মধ্যে আসে এবং আমরা সচরাচর দেখতে পারি যে সকল পরীক্ষার মধ্যে এই সকল অঙ্কগুলা বেশিরভাগ দেখা যায় আসতে, তাই ওই সকল অঙ্কগুলো নিয়ে আমার ভিডিও আজকে তৈরি করা হবে। তাহলে আজকে প্রথম আলোচনা করব অধ্যায় 3-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হলো যে 3টি মোবাইল ফোন ও 2টি টেলিভিশনের দাম একত্রে 98,000 টাকা। তাহলে একটি মোবাইল ফোনের দাম 11,750 টাকা দেওয়া আছে অঙ্কের মধ্যে। যদি সৃজনশীলের মধ্যে আমরা এভাবে করি যে তিনটি মোবাইল ফোনের দাম কত, 3টি মোবাইল ফোনের দাম কত, তাহলে 3টি মোবাইল ফোনের দাম কত। আমাদের যেহেতু অঙ্কের মধ্যে একটি মোবাইল ফোনের দাম দেওয়া আছে 11,750 টাকা, তাহলে 3টি মোবাইল ফোন যদি আমরা দাম বের করি তাহলে অবশ্যই আমরা 3 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে 3টি মোবাইল ফোনের দাম 3 ডাবল হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, একটি মোবাইল ফোনের দাম 11,750 টাকা, 750 টাকা। তাহলে 3টি মোবাইল ফোনের দাম 11,750 গুণ 3 টাকা। তাহলে আমরা যদি এটা গুণ করি 3 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 35,250 টাকা, 35,250 টাকা। যদি আমরা গুণটা দেখিয়ে দিই এরকমভাবে তোমাদেরকে, 11,750 3 0 0 3 5 15 5 হাতে কত 1 3 7 21 আর 1 22 2 হাতে কত তোমার 2 3 1 3 3 2 5 3 1 3, তাহলে 3 5 2 0 2 5 0, এখানে হলো তোমার 35,250 টাকা। তাহলে আমরা ছোট্ট বন্ধুরা বুঝতে পেলাম যে 3টি মোবাইল ফোনের দাম হলো 35,250 টাকা। আমরা খ নম্বর যে প্রশ্ন থাকবে সেটা হলো একটি টেলিভিশনের দাম কত। দুই নম্বর সৃজনশীল, একটি টেলিভিশনের দাম কত। তাহলে আমরা একটি টেলিভিশনের দাম বের করতে হলে কী করব, আমাদের এখানে 3টি মোবাইল ফোন ও 2টি টেলিভিশনের দাম একত্রে দেওয়া আছে তোমার 98,000 টাকা। সেখানে আমরা লিখব 3টি মোবাইল ও 2টি টেলিভিশনের দাম একত্রে দেওয়া আছে তোমার 98,000 টাকা, 98,000 টাকা। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা ক নম্বর প্রশ্নের মধ্যে 3টি মোবাইল ফোনের দাম পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা 3টি মোবাইল ফোনের দাম বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব 2টি টেলিভিশনের দাম। তাহলে আমরা অঙ্ক শুরু করা যাক। 3টি মোবাইল ফোনের দাম 35,250 টাকা, আর এটা পেয়েছি ক হতে পেয়েছি। তাহলে আমরা বিয়োগ করব, 0 5 10 5 চলে হাতে কত 1 2 এর 3, 10 থেকে 3 চলে গেলে থাকে তোমার 7, হাতে কত 1 5 এর 6, 8 থেকে 6 চলে গেলে থাকে তোমার 2, আর 9 থেকে 3 চলে গেলে থাকে তোমার 6। তাহলে আমাদের 2টি টেলিভিশনের দাম আমরা পেলাম 62,750 টাকা। তাহলে আমরা দাগের মধ্যে লিখব 2টি টেলিভিশনের দাম 62,750 টাকা। যদি আমাদেরকে বলা হয় একটি টেলিভিশনের দাম কত, তাহলে আমরা একটি টেলিভিশনের দাম বের করতে হলে আমরা কি করব, 62,750কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব একটি টেলিভিশনের দাম 62,750 ভাগ 2, এখানে হবে তোমার
31,375 টাকা। তাহলে একটি টেলিভিশনের দাম আমরা পেলাম কত? 31,375 টাকা। আমি তোমাদেরকে রাফটা করে দেখাইতেছি যে 2 দিয়ে যদি আমরা 62,750কে ভাগ করি, দেখো 3 দুগুণে 6 থাকে তোমার 2, 2 একে 2, 7, 3 দুগুণে 6 থাকে তোমার 1, নামানো হয়েছে তোমার 5, 7 দুগুণে 14 থাকে তোমার 1, তাহলে উপরে আছে 0, 5 দুগুণে 10। তাহলে আমরা রাফ করলে দেখতে পাচ্ছি 31,375 টাকা একটি টেলিভিশনের দাম। তাহলে আমরা এখানে লিখব একটি টেলিভিশনের দাম দাম 31,375 টাকা। আমাদের গ নম্বর থাকবে একটি টেলিভিশনকে একটি মোবাইল ফোনের দামের মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা তিন নম্বর থাকবে একটি মোবাইল ও একটি টেলিভিশনের দামের পার্থক্য কত। তাহলে আমরা কি করব? আমরা পার্থক্য বের করতে হলে আমাদের দেখতে হবে যে টেলিভিশন এবং মোবাইলের মধ্যে দাম কোনটা বেশি। পার্থক্য মানে বিয়োগ, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব একটি টেলিভিশনের দাম হলো 31,375 টাকা। একটি মোবাইল ফোনের দাম আমরা কয়ের মধ্যে পাইছিলাম 35,250 টাকা। তিনটি মোবাইল ফোনের দাম পেয়েছিলাম 35,250 টাকা। অঙ্কের মধ্যে দেওয়া আছে একটি মোবাইল ফোনের দাম 11,750 টাকা। 11,750 টাকা একটি মোবাইল ফোনের দাম দেওয়া আছে উদ্দীপকের মধ্যে 11,750 টাকা। তাহলে আমরা দেখব পার্থক্য দেখব আমরা। পার্থক্য মানে বিয়োগ। তোমরা অবশ্যই জানো যে পার্থক্য দ্বারা বোঝানো হয়েছে এটার ব্যবধানকে। ব্যবধান বের হয় কীভাবে? বিয়োগ করলে তোমার ব্যবধান বের হয়। তাহলে 0 আছে 5 হলে 7 থেকে 5 চলে গেলে থাকে তোমার 2, আর 13 থেকে 7 চলে গেলে 7, 8, 9, 10, 11, 12, 13, 6 হাতে কত 1, 1 একে 2, 2 আছে 11 হবে কত হলে বলো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 9 হলে হাতে কত 1, 1 একে 2, 3 থেকে 2 চলে গেলে থাকে তোমার 1। তাহলে পার্থক্য হলো 19,625 টাকা। তাহলে আমরা অধ্যায় 3-এর মধ্যে যে টেলিফোন এবং টেলিভিশনের যে অঙ্কটা আমরা দেখতে পেলাম সেটার ক, খ, গ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাল্লাহ আমি এখন 4র্থ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হব। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এখানে আজকে অধ্যায় 4 থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কটি আলোচনা করব সেখানে দেওয়া আছে তোমার যে 5ক যোগ 5 ইন্টু 7 সমান সমান 210 এবং 7খ বিয়োগ 5 ইন্টু 4 সমান সমান গ। তাহলে আমরা এখান থেকে আলোচনা করব আজকে প্রথম যে সৃজনশীল অঙ্কটা, সেটা হলো কয়ের মান বের করো। তাহলে আমরা যদি কয়ের মান বের করি, প্রশ্ন মধ্যে দেওয়া আছে কয়ের মান বের করো। কয়ের মান বের করো। তাহলে আমরা পুরো উদ্দীপক থেকে দেখব আমরা ক লেখাটা কোন জায়গায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম যে স্টেপটা আছে, এই প্রথম স্টেপের মধ্যে আছে কয়ের মান, পরেরটা আছে তোমার হলো গয়ের মান বা 7খ বিয়োগ 5 ইন্টু 4 সমান সমান গ। তাহলে ওই পাশে কোনো তোমার ক নাই, তাহলে এই পাশে তোমার ক। তাহলে আমরা লিখবো এই পাশ লিখবো আগে 5ক যোগ 5 গুণ 7 সমান সমান 210। তাহলে তোমরা দেখো
যেখানে আমরা ক নিয়ে আলোচনা করব, কটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম লিখব 5ক যোগ 5 সমান সমান 210। তোমরা জানো যদি কোনো সময় গুণ থাকে, গুণের অপর সাইডে যদি ওই সংখ্যাটা চলে যায় তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। দেখো আমি এখানে যে গুণ 7 আছে অপর সাইডে চলে গেলে সেটা হয়ে যাবে তোমার ভাগ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে যাবে ভাগ, যোগ হয়ে যাবে বিয়োগ, বিয়োগ হয়ে যাবে যোগ। তাহলে আমাদের এখানে আছে গুণ 7। তাহলে গুণ 7 হলে আমরা কি করব, ভাগ করে দিব। 7 দ্বারা যদি আমরা 210কে যদি ভাগ করি তাহলে কত হবে, দেখো 3 7 21, 7 0 0, তাহলে 30। তাহলে আমরা পেলাম যে 5ক যোগ 5 সমান সমান তোমার 30। তাহলে 5ক যোগ 5 সমান সমান 30। তাহলে বা 5ক সমান সমান, এখানে আছে 5 যোগের 5, এখানে যদি অপর সাইডে চলে যায় সেখানে 5ক হয়ে যাবে -5। তাহলে হয়ে যাবে 30 বিয়োগ 5। তাহলে 30 থেকে 5 চলে গেলে থাকে তোমার 25। তাহলে আমাদের কয়ের সাথে 5 এখনও রয়ে গেছে, আমরা শুধু ক রাখবো। তাহলে আমরা 5 আছে এখানে গুণ হিসাবে, 5 গুণ ক সমান সমান 5ক। তাহলে 5ক যদি এখানে থাকে তাহলে বা 5ক সমান সমান 25, বা ক সমান সমান 25 ভাগ 5। তাহলে 5 দ্বারা যদি আমরা 25কে ভাগ করি তাহলে 5 5 25। তাহলে আমরা কয়ের মান পেলাম, কয়ের মান পেলাম 5। তাহলে আমরা কয়ের মধ্যে যে অ্যান্সারটা পেলাম সেটা হলো 5, কয়ের মান 5 পেলাম। আমরা এখন খ নিয়ে আলোচনা করব। ক্ষয়ের মধ্যে যে প্রশ্নটা বলছে ক্ষয়ের মান যদি 2 হয়, ক্ষয়ের মান যদি 2 হয় তাহলে গয়ের মান কত। তাহলে আমরা লিখব ক্ষয়ের মান 2 হলে, ক্ষয়ের মান 2 হলে গয়ের মান কত, গয়ের মান কত। তাহলে আমরা অবশ্যই দেখব যে আমাদের গ যেই পার্টটা আছে সেটা দ্বিতীয় পার্ট, আমরা সেখানে দ্বিতীয় পার্ট নিয়ে এখন আলোচনা করব। আমরা লিখব 7খ বিয়োগ 5 গুণ 4 সমান সমান গ। দেখো আমরা কি করব, ক্ষয়ের মান দেওয়া আছে তোমার 2, অঙ্কের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে ক্ষয়ের মান 2 হলে, তাহলে আমরা লিখব যে 7 গুণ 2 বিয়োগ 5 গুণ 4 সমান সমান গ। তাহলে আমরা কী করব, 7 দুগুণে 14। আমরা জানি বন্ধনীর ভিতরে প্রথম যদি ভাগ থাকে ভাগের কাজ করব, ভাগ না থাকলে গুণের কাজ করব, গুণ না থাকলে আমরা যোগের কাজ করব, সর্বশেষ আমরা বিয়োগের কাজ করব। তাহলে আমাদের যে বন্ধনী আছে বন্ধনীর মধ্যে ভাগ নাই, গুণ আছে, তাহলে আমরা গুণের কাজ করব। 7 দুগুণে 14, 14 বিয়োগ 5 গুণ 4 সমান সমান গ। তাহলে এখানে 14 থেকে 5 চলে গেলে 9 থাকে, গুণ তোমার 4 সমান সমান গ। তাহলে 4 নং 36, 4 নং 36। তা আমরা লিখব এরকমভাবে, বা 36 সমান সমান গ। সুতরাং গ সমান সমান 36। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে গয়ের মান হলো 36। আমি আবার অঙ্কটা আবার বলছি, দেখো যে 7খ আমার বলছে ক্ষয়ের মান 2 হলে গয়ের মান কত। তাহলে ক্ষয়ের মান যদি 2 হয় তাহলে আমরা এখানে খ আর গ আছে যে স্টেপে দ্বিতীয় স্টেপ, সেটা আমরা ওইখানে আলোচনা করব যে 7খ বিয়োগ 5 গুণ 4 সমান সমান গ। এখানে আমরা যেহেতু ক্ষয়ের মান 2, তাহলে আমরা লিখব প্রথম বন্ধনীর মধ্যে 7 গুণ 2, 7 গুণ 2, এই যে 2 লিখেছি এটা ক্ষয়ের মান, বিয়োগ 5 গুণ 4
সমান সমান গ। তাহলে আমরা বন্ধনীর ভিতরে যদি ভাগ না থাকলে আমরা গুণ নিয়ে আলোচনা করব। তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 বিয়োগ 5 গুণ তোমার 4 সমান সমান গ। তাহলে 14 থেকে 5 চলে গেলে থাকে তোমার 9 গুণ তোমার 4 সমান সমান গ। 4 নং 36 সমান সমান গ। তাহলে গ এর মান পেলাম আমরা 36। আমরা এখন উদ্দীপকের খ নাম্বার আলোচনা করেছি, আমরা এখন সৃজনশীলের গ নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা গ নাম্বারের মধ্যে প্রশ্ন আছে, গ এর মান যদি 260 হলে খ বা ক এর মান কত। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের মধ্যে ক এর মান পেয়েছিলাম, খ নম্বর সৃজনশীলের মধ্যে আমরা পেয়েছিলাম গ এর মান। আমরা এখন আলোচনা করব খ এর মান আগে বের করতে হবে। খ এর মান বের করার পরে খকে আমরা ক দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথম আমরা এর দ্বিতীয় যে স্টেপটা আছে, আমরা খ এর মান বের করার জন্য দ্বিতীয় ধাপের অঙ্কটা আমরা উঠাতে হবে। তাহলে আমরা লিখব 7খ বিয়োগ 5 গুণ 4 সমান সমান গ। তাহলে আমরা তো জানি এখানে দেওয়া আছে গ এর মান 260, তাহলে এখানে গ দেওয়া আছে, আমরা গ এর যে স্টেপটা আছে সেখানে গিয়ে আমরা লিখব গ এর মান 260। তাহলে আমরা লিখব বা 7খ বিয়োগ 5 গুণ 4 সমান সমান 260। দেখো এখানে আমরা গ এর মান পেয়ে গেলাম 260, উদ্দীপকের মধ্যে দেওয়া আছে যেহেতু সৃজনশীলের মধ্যে। আমরা এখন লিখব 7খ বিয়োগ 5 সমান সমান 260কে আমরা, এটা আছে গুণ হিসাবে, আমরা এখন 4 গুণ থাকলে আমরা ভাগ করব। তাহলে আমরা লিখব 260কে আমরা 4 লিখব ভাগ হিসাবে, যেহেতু আমরা এই সাইড যদি গুণ থাকে অপর সাইডে চলে গেলে হয়ে যাবে তোমার ভাগ, যদি যোগ থাকে হয়ে যাবে তোমার বিয়োগ, বিয়োগ থাকলে হয়ে যাবে তোমার যোগ। তাহলে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে এখানে গুণ 4, তাহলে এটা গুণ 4 হয়ে যাবে ভাগ 4। তাহলে আমরা 260কে 4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগটাকে দেখে নেই, 4কে 260 দ্বারা ভাগ। দেখো 4 6 24, 4 6 24। তাহলে 6 থেকে 4 চলে গেলে থাকে তোমার 2, আর এখানে 2 2 তোমার 0, সামনে 0 না দেওয়াই ভালো। তাহলে আমরা লিখব 20, 0 20। তারপর 4 5 20। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম যে 4 দ্বারা যদি 260কে আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো এখানে 65। তাহলে 65 আমাদের এখানে ভাগফল। তাহলে বা 7খ বিয়োগ 5 সমান সমান 65। আমরা জানি যদি কোনো সময় এখানে বিয়োগ 5 থাকে, যদি অপর সাইডে চলে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে যোগ 5। কারণ আমরা লিখি 7খ সমান সমান 65 যোগ 5। আমরা এখানে যে বিয়োগটা আছে, বিয়োগ যদি অপর সাইডে চলে যায় সেখানে আমরা কি দেব, যোগ চিহ্ন দিব। তাহলে আমাদের 70। তাহলে 7খ সমান সমান 70। আমরা লিখব খ সমান সমান 70, এটা আছে তোমার গুণ হিসাবে। 7খ মানে 7-এর সাথে খটা গুণ হিসাবে আছে, যদি খ থেকে আমরা 7টা সরিয়ে ফেলি অপর সাইডে নেই তাহলে সেখানে ভাগ হয়ে যাবে। তাহলে 7 70কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 10 70। তাহলে খ এর মান পেলাম আমরা 10, খ এর মান পেলাম 10। আমাদের অঙ্কের মধ্যে বলছে খ বা ক এর মান বের করার জন্য। তাহলে আমরা লিখতে পারি যে খ ভাগ ক সমান সমান খ এর মান 10 আর ক এর মান আমরা পেয়েছি 5। এটা লিখে দেই, ক হতে পাই তাহলে আমরা ক এর মান পেয়েছি, সৃজনশীল ক এর মধ্যে অ্যান্সার পেয়েছি 5। তাহলে আমরা 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হয় 2। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। গ এর মধ্যে বলেছে যে গ এর মান যদি 260 হলে খ ভাগ ক এর মান কত, খ ভাগ ক এর মান হলো। আজকে শ্রেণী ব্যবধান নিয়ে আলোচনা করব। ক এর মধ্যে যে প্রশ্নটা আছে সেটা হলো 5 শ্রেণী ব্যবধানে উপাত্তসমূহ সারণীতে বিন্যস্ত করো। সারণীতে বিন্যস্ত করে কিভাবে আমরা সেখানে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো আছে 20 26 22 23 21 20 35 27 28 31 22 32 33 26 24 25 37 36 38 এবং 39।
আমরা এই সংখ্যাগুলো থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, আমরা সেটা আগে বাছাই করব। দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে 39। সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 39, সর্বনিম্ন সংখ্যা 20। আমরা এখানে বুঝলাম যে এই যে উপাত্ত যেটা আছে উপরে আমার যে সারণী আছে, সারণীর মধ্যে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 39, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 20। তাহলে আমরা যদি 5 শ্রেণী ব্যবধানে আমরা সারণী তৈরি করি, তাহলে আমাদের গড়টা হবে, প্রথম একটা গড় করতে হবে। প্রথম গড়ের মধ্যে প্রথম লিখবো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান লিখবো, তারপর একটা টালি চিহ্ন লিখতে হবে, টালি। তারপর লিখবো আমরা সংখ্যা লিখব। তাহলে আমরা শ্রেণী ব্যবধান প্রথম আমরা খেয়াল করব 25 থেকে 20 থেকে শুরু করব আমরা 5টি গড় নিয়ে। তাহলে 20 থেকে শুরু করব আমরা 20, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হলো 20, এই জন্য 20 থেকে আমরা 5টা সংখ্যা নিব। 20 থেকে 5টি সংখ্যা নিলে 20, 21, 22, 23, 24। তাহলে 20 থেকে 24 আমরা পর্যায়ক্রমে আগে শ্রেণী ব্যবধানটি লিখি 39 পর্যন্ত। তা লিখবো আমরা 25 থেকে 25, 26, 27, 28, 29। তারপর আবার 30 থেকে 30, 31, 32, 33, 34। এখানে আছে তোমার 35 থেকে 39। তাহলে আমরা সর্বোচ্চ নাম্বার আমাদের 39 আমরা পেয়ে গেলাম। যদি এখানে 39 না হয়ে 38 হইতো, তাহলে আমরা 39 লিখতাম, তাই 5টি সংখ্যা করে নিতাম। এক বেশি হলে সমস্যা নাই, কম হলে সমস্যা। তাহলে আমরা এখানে পেলাম, এখানে আমরা 20 থেকে 39 পর্যন্ত এখানে 4টি ধাপ পেলাম। ধাপের মধ্যে আমরা প্রথম কি করব, টালি চিহ্ন আমরা যুক্ত করব। এখানে আছে তোমার 20, এই যে 20 এখানে আছে, দেখো 20 থেকে 24 এই সংখ্যাগুলোর মধ্যে কি আছে, 20 সংখ্যাটি আছে। তাহলে আমরা লিখবো 20-এর মধ্যে একটা দাগ দিব, টালি চিহ্ন দিব। তারপর আছে তোমার 26 কোথায় আছে, 26 আছে 25 থেকে 29-এর মধ্যে, 26 আছে 25 থেকে 29-এর মধ্যে। তাহলে আমরা এখানে একটা টালি চিহ্ন দিব। তারপর আছে 22 আছে তোমার 20 থেকে 24-এর মধ্যে, টালি চিহ্ন আমরা দিতে হবে একটি, 22। তারপর দেখো 23ও আছে তোমার 20 থেকে 24-এর মধ্যে, 1 নাম্বার যে সারণী আছে সেখানে আমরা দিব তোমার 23। আছে তোমার 21 আছে 20 থেকে 24-এর মধ্যে, আমরা এখানে আরেকটি টালি চিহ্ন দিব। আছে তোমার 20 দেখো আমরা বলছি যে টালি চিহ্নের মধ্যে যদি 5টা দিতে হয়, তাহলে আড়াআড়ি একটা দাগ দিতে হয়। তাহলে 5-এর মধ্যে যাইয়া আমরা 20-এর মধ্যে যাইয়া আমরা আড়াআড়ি একটা দাগ দিব, 20। তাহলে 35 আছে কোথায়, একবারে শেষে যে স্টেপ আছে 35 থেকে 39, সেখানে আমরা দিব একটি টালি চিহ্ন। তারপর দেখো 27, এই যে 27 আছে, 27 দেখো কোন স্টেপে আছে, 27 আছে 25 থেকে 29, এই স্টেপের মধ্যে আছে তোমার 27। তাহলে আমরা এখানে একটা টালি চিহ্ন দিব। এখানে আছে 28, দেখো 28 কোথায় আছে, 28 আছে তো 25 থেকে 29-এর মাঝে তোমার 28 একটা সংখ্যা আছে, এখানে আমরা আরেকটা টালি চিহ্ন দিব। এখানে আছে 31 কোথায় আছে, দেখো এখানে 3 নাম্বার স্টেপের মধ্যে আছে 30 থেকে 34, সেখানে আমরা দিতে পারি 31-এর যে সংখ্যাটা আছে এটা আছে 30 থেকে 34-এর মধ্যে, আমরা এখানে একটা টালি চিহ্ন দিব। এখানে আছে তোমার 22 তোমার কোন সারণীর মধ্যে, প্রথমটার মধ্যে 20 থেকে 24-এর মধ্যে, আমরা এখানে আরেকটা দাগ দিব। এখানে আছে তোমার 32 কোথায় আছে, 32 আছে তোমার 30 থেকে 34-এর মধ্যে যে টালি চিহ্ন, সেখানে আমরা একটা টালি চিহ্ন দিয়ে দিব। এখানে আছে তোমার 33 কোথায়, 33 তোমার 30 থেকে 34-এর মধ্যে আছে 33। তারপর 26টা কোথায় আছে, 26টা আছে 25 থেকে 29-এর মাঝে, তাহলে আমরা এখানে একটা টালি চিহ্ন দিব। 24 কোথায় আছে, 24 আছে তোমার 20 থেকে 24, এখানে আমরা একটা টালি চিহ্ন দিব। আছে 25 দ্বিতীয় স্টেপ 25 থেকে 29, আমরা এখানে একটা আড়াআড়ি একটা টালি চিহ্ন দিয়ে দিব।
তাহলে 37, 37 একবারে নিচের ডাক 35 থেকে 39, সেখানে আমরা একটা টালি চিহ্ন দিব। আছে তোমার 36, আমরা আবার শেষ স্টেপে দেবো একটা টালি চিহ্ন। এখানে আছে 38, আমরা এখানে দিব। আছে 39, আমরা এভাবে দিব। তাহলে এখানে আছে কয়টি? 7টি। এখানে আছে কয়টি? 5টি। এখানে 3টি, এখানে 5টি। তাহলে আমাদের মোট হয়েছে কত দেখো তো, এখানে 20টি হয়েছে কিনা? 7, 5, 3, 5, মোট কত? 20। তাহলে মোট হয়েছে 20। তাহলে আমরা পেলাম 5 শ্রেণী ব্যবধানে উপাত্তসমূহ সারণীতে বিন্যস্ত করা হলো। যে এখানে আমরা বুঝতে পেলাম যে সারণী আমরা আবার বলি 20 থেকে 24-এর মধ্যে হলো 7টি, তাহলে 25 থেকে 29-এর মধ্যে 5টি, 30 থেকে 34-এর মধ্যে 3টি এবং 35 থেকে 39-এর মধ্যে হলো 5টি। তাহলে আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্ক নিয়ে এখন আলোচনা করব ক্ষয়ের মধ্যে। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্ষয়ের মধ্যে তোমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে যে 30 কেজি থেকে কম সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 30 কেজি থেকে কম শিক্ষার্থীর ওজনের পরিমাণ নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এখানে 30 কেজি থেকে কম সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা প্রথম লিখব মোট শিক্ষার্থী। লেখো মোট শিক্ষার্থী 20 জন। 30 কেজি থেকে কম ওজন কতজন বলো তো? আমরা 30 কেজি থেকে কম ওজন সম্পূর্ণ প্রথম কয়ের মধ্যে দেখো যে প্রথম হলে 20 থেকে 24, তারপর 25 থেকে 30, কতজন? এখানে 12 জন আছে। 7-এর পাশে কয়জন? 12 জন। 12 জন আছে। তাহলে আমরা শতকরা এখন বের করবো। শতকরা দ্বারা কী বোঝানো হয়েছে? শতকরা দ্বারা বোঝানো হয়েছে 100 জনের মধ্যে কতজন? আমাদের 20 জনের মধ্যে কতজন? 12 জন। 20 জনের মধ্যে কতজন? 12 জন। 30 কেজির কম। তাহলে আমরা এখানে 100 জনের মধ্যে কতজন আমরা এখন বের করব। তাহলে লেখো শতকরা সমান মানুষ হলো 20 জন। আবার বলি শতকরা বের করবো কীভাবে? আমাদের মোট মানুষ কতজন? মোট মানুষ হলো 20 জন। লিখেছি আমরা 20 জন। এখানে মধ্যে 30 কেজির কম কতজন? 30 কেজির কম হলো 12 জন। আমরা লিখব 12 জন। শতকরা 100। তাহলে আমরা বের করবো কীভাবে? যে 20 দ্বারা আমরা 100-কে ভাগ করব। 20 দ্বারা 100-কে ভাগ করলে কত হবে? 5 20-এ 100। 5 20-এ 100। আমরা দেখো আবার বলি 20 দ্বারা আমরা 100-কে যদি ভাগ করি তাহলে হবে কত? 5 20-এ 100। তাহলে এ 5 12 60। তাহলে 60 জন। শতকরা কয়জন? 60 জন। আমরা অ্যান্সারটা পেলাম যে আমাদের শতকরা কতজন যদি 20 জনের মধ্যে হয় 12 জন, 100 জনের মধ্যে কতজন? 100 জনের মধ্যে হলো 60 জন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অধ্যায় 9-এর শতকরা একটি অঙ্ক। এখানে আছে তোমার একটি দোকানে 2500 টাকার একটি পণ্য 25% কমে বিক্রয় করা হলো। একটা পণ্য কেনার পরে ওই দোকানদার 25% কমে যদি ওই পণ্যটা বিক্রি করে তাহলে ক নম্বর প্রশ্নের মধ্যে আছে যে 25% কমে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? তুমি জানি যদি 25% হয়, 25% দ্বারা বোঝানো হয়েছে 100 টাকার 25 টাকা। তাহলে 25% কম দ্বারা বোঝানো হয়েছে 100 টাকার থেকে 25 টাকা কম। তাহলে আমরা লিখবো এরকমভাবে 25% কম সমান 100 বিয়োগ 25 টাকা সমান 75 টাকা। তাহলে আমরা পেলাম 25% কম। 25% কম দ্বারা বোঝানো হয়েছে 100 বিয়োগ 25 টাকা সমান 125 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে?
25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 75 টাকা। যেহেতু আমরা উত্তরের প্রথমে আমরা লিখেছি 100 বিয়োগ 25 টাকা সমান সমান 75 টাকা, তাহলে কিনবো আমরা 100 টাকা দিয়ে, বিক্রি করতে হবে 75 টাকা। তাহলে 100 ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 75 ভাগের 100 টাকা, 100 ভাগের 75 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে তাহলে আমরা উপরে পেলাম 75 গুণ 2500। উদ্দীপকের মধ্যে দেওয়া আছে আমাদের পণ্যটির ক্রয় মূল্য হলো 2500 টাকা, বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য হবে, দুইটা শূন্য কাটা গেলে থাকে তোমার 25 আর 75। হরের মধ্যে যে 1 আছে, 1 কোনো আসবে না, 1 দেখানো যায় না। তাহলে আমরা দেখব 25 আর 75-এর গুণ সংখ্যা কত হবে। দেখো 75 আর 25, 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35, 2 37, 37 আর 5 গুণ 10 শূন্য, হাতে কত 1, 7 দুগুণে 14, 14 15। তাহলে 1875 টাকা, 1875 টাকা। তাহলে যদি পণ্যটা 2500 টাকা দিয়ে ক্রয় করা হয় তাহলে বিক্রি করতে হবে 25% কম হলে বিক্রি করতে হবে 1875 টাকা। আমরা লিখব 1875 টাকা। আমরা কয়ের সৃজনশীলে উত্তর পেলাম 1875 টাকা। ক্ষয়ের মধ্যে প্রশ্নের মধ্যে আসবে যদি 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? যদি 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা %% লাভ সমান সমান 100 যোগ 10 টাকা সমান সমান 110 টাকা। তাহলে আমরা বুঝলাম যে 10% লাভ যদি হয়, লাভ হলে তাহলে ক্রয় মূল্য যদি হয় তোমার 100 টাকা, যদি 10% লাভ হয় বিক্রি মূল্য হবে কত? 110 টাকা। আমরা লিখব এরকমভাবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে আমরা পেলাম যদি লাভ হয় তাহলে টাকা বাড়বে, ক্ষতি হলে টাকা কমবে। 10% লাভ হলে 10 টাকা বাড়বে শতকরা। তাহলে 100 টাকার পণ্যটা যদি 10% লাভ হয় তাহলে বিক্রি করতে হবে 110 টাকা। যদি ক্রয় মূল্য 1 টাকা হয় বিক্রয় মূল্য হবে 100 ভাগের 110 টাকা। যদি ক্রয় মূল্য, যেহেতু আমাদের উদ্দীপকের মধ্যে আছে 2500 টাকা, বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে আমরা 110 গুণ 2500, নিচে হলো তোমার 100। যদি আমরা 100 শূন্য শূন্য কাটা দিয়ে দেই, থাকে তোমার 25 আর হলো 110, 110। তাহলে আমাদের গুণ করলে কত হয় দেখো, 5 শূন্য 5 একে 5, 5 একে 5, 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 একে 2, 2750 টাকা। তাহলে আমরা এটাই পেলাম, 10% লাভ হলে আমাদের পণ্যটি হবে 2750 টাকা। তাহলে আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।